নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, এই ভিডিওতে আবারও কেকেআর ব্যাটসম্যানদের নিয়ে আলোচনা করব, যেখানে কিন্তু ফিন অ্যালেন এখন চোটে রয়েছে। ফিন অ্যালেন প্র্যাকটিস ম্যাচে আমরা দেখছিলাম গতকালকে ব্যাট করতে আসেনি, তার কাঁধে একটু ইনজুরি রয়েছে। সেই ইনজুরিটা কতটা গুরুতর সেই আপডেটটা দেব। পাশাপাশি হর্ষিত রানার পায়েও ইনজুরি রয়েছে, বেশ কয়েকটা কেকেআর প্লেয়ারদের ইনজুরি কনসার্ন রয়েছে, তো সেই নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তাদের ইনজুরি আপডেটস নিয়ে আলোচনা করব, পাশাপাশি কেকেআর ব্যাটসম্যানদের নিয়েও আলোচনা করব। ইন্টারেস্টিং ভিডিও হবে, মন দিয়ে শেষ অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ। তো চলো এবারে ভিডিওটা শুরু করা যাক। ইউএসএ বনাম নিউজিল্যান্ডের প্র্যাকটিস ম্যাচে টিম সাইফট দারুণ ব্যাট করলো গতকালকে এবং সবকটা ক্রিকেটিং শট মেরেছে। টিম সাইফটের ব্যাটিংটা বেশ ভালো লেগেছে, ভালো স্ট্রোক মেকিং করেছে, ভালো হিটও করেছে। 10টা 4, 2টো 6 মেরে 212 স্ট্রাইক রেটে ব্যাট করেছে। 31 বলে 66 রান করলো টিম সাইফট। সেখানে কেকেআর ব্যাকআপ প্লেয়ার হিসেবে একটা প্লেয়ারকে তৈরি করছে, সেটা হচ্ছে টিম সাইফট। তার কারণ ফিন অ্যালেন যদি সেরকম পারফরমেন্স না করতে পারে, ফিন অ্যালেনকে নিয়ে যতটা হাইপ রয়েছে, আমার মনে হয় ফিন অ্যালেন যদি ফ্লপ যায় পুরোপুরি, তাহলে ফিন অ্যালেনের জায়গায় মনে হয় টিম সাইফটকে দিয়ে স্টার্ট করবে কেকেআর। তো সেই জন্য কেকেআর ফিন অ্যালেনের সাথে টিম সাইফটকে অকশনে নিয়েছে, যে টিম সাইফট কিন্তু অ্যাকচুয়াল ব্যাকআপ হবে ফিন অ্যালেনের। যদি ফিন অ্যালেন সেরকম ক্লিক না করতে পারে, তারা টিম সাইফটকে দিয়ে ওপেনিং করাতে পারে। কেকেআর দলে একটা ভালো ওপেনারের দরকার ছিল, সেখানে তারা ফিন অ্যালেনকে নিয়েছে এবং ফিন অ্যালেনের সাথে একটা ব্যাকআপ নিয়েছে টিম সাইফট। তো এবারে ফিন অ্যালেনের ইনজুরি নিয়ে আলোচনা করব। ভারত নিউজিল্যান্ডের পঞ্চম টি-20 ম্যাচে ফিন অ্যালেন চোট পেয়েছিল। ফিল্ডিং করতে গিয়ে তার কাঁধে চোট পায় এবং কাঁধ ধরে একটুখানি মনে হচ্ছিল যে তার একটু অসুবিধা হচ্ছে, তো সেখানে তিনি মাঠ ছাড়েন। বাট পরে কিন্তু ব্যাট করতে এসে ভালো ইনিংসও খেলে দেয়, 80 রানের ভালো একটা ইনিংস খেলে। তো সেখানে আমার মনে হয় ফিন অ্যালেনের অতটাও বড় গুরুতর ইনজুরি হয়নি। হ্যাঁ, প্র্যাকটিস ম্যাচ তো, তাই আর ব্যাটিং করতে নামলো না। যদি কোনো রকম চোট বেড়ে যায়, তো সেখানে আমার মনে হয় ফিন অ্যালেনকে নিউজিল্যান্ড দল রেস্টে রাখলো। এবং এবারে যদি আমি হর্ষিত রানার দিকে আসি, হর্ষিত রানার কীভাবে চোট লাগলো। হর্ষিত রানা প্র্যাকটিস ম্যাচে একটা ওভার বল করে বাইরে চলে গিয়েছিল এবং সেখানে আমরা ভেবেছিলাম সূর্যকুমার যাদব তাকে বোলিং থেকে সরিয়ে দিয়েছে, তাকে বল করাচ্ছে না। অ্যাকচুয়ালি কিন্তু সেটা না, অ্যাকচুয়ালি কিন্তু তিনি চোট পেয়েছিলেন, তার হাঁটুতে চোট লেগেছিল বল করতে গিয়ে। তো সেখানে তার চোট কতটা গুরুতর দেখো, অতটা গুরুতর না। হর্ষিত রানার যে হাঁটুর ইনজুরিটা ছিল, সেটা একটা ক্র্যাম্প ছিল। তো সেখানে গৌতম গম্ভীর কোনো রিস্ক নিয়েনি, তিনি হর্ষিত রানাকে ফিরিয়ে আনে এবং ডাকআউটে বসিয়ে দেয় এবং তাকে রেস্ট দেওয়া হয় হর্ষিত রানাকে। তো সেখানে আমার মনে হয় হর্ষিত রানা একটা ওভারই করলো। বাট এর পরে যেই আপডেটটা আসলো, এরপরে কিন্তু তিনি প্র্যাকটিস করতে গিয়ে আরেকটু চোট পায় এবং সেই চোটটা পাওয়ার পর কিন্তু চোটটা আরেকটু গুরুতর হয়ে গেছে। এখন কিন্তু একটা খারাপ নিউজ আসছে, ভারতের হয়ে এইবারে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে কিন্তু ছিটকে যেতে পারে হর্ষিত রানা। এটা একটা খারাপ নিউজ, খুবই খারাপ নিউজ। বাকি আইপিএল হয়তো অ্যাভেলেবেল পাওয়া যাবে, বাট ওয়ার্ল্ড কাপে মনে হচ্ছে ছিটকে যেতে পারে হর্ষিত রানা। এর পরবর্তী কি আপডেট আসছে সেদিকে আমাদের নজর থাকবে। বাকি ফিন অ্যালেনকে নিয়ে যে আপডেটটা দিলাম, ফিন অ্যালেনও কিন্তু গ্রিন সিগন্যাল পেয়ে গেছে। ফিন অ্যালেন টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে এবং টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার পর কিন্তু কেকেআর জার্সিতে ফিরে আসবে। তো সেখানে মোটামুটি পজিটিভ নিউজ আসছে। বাট এবারে যদি আমি কেকেআরের ব্যাটিংটা নিয়ে আলোচনা করি, টিম সাইফটের কি ভূমিকা থাকছে দেখো। টিম সাইফটকে ব্যাকআপ হিসেবে অ্যাকচুয়ালি নিয়েছে কেকেআর। তো সেখানে আমার মনে হয় কেকেআর প্রথম দিকে টিম সাইফটকে হয়তো ব্যবহার করবে না, যেরকম করে রোবম্যান পাওয়েলকে বসিয়ে রাখবে ডাগআউটে, সেরকম করে টিম সাইফটকেও বসাবে। হ্যাঁ, প্র্যাকটিস হয়তো বেশি করে করাবে, শেন ওয়াটসন অনেকক্ষণ সময় কাটাবে তাদের সঙ্গে, আন্দ্রে রাসেল অনেকটা সময় কাটাবে তাদের সঙ্গে। তো আমার মনে হয় কেকেআরের ডাগআউটে থেকে কিন্তু অনেক কিছু শেখা যাবে। মানে টিম সাইফট যদি প্রথম দিকে সুযোগ না পায়, কোনো একটা ফরেন প্লেয়ার যার ফর্ম খারাপ যাচ্ছে, আইদার ক্যামেরন গ্রিন, আইদার ফিন অ্যালেন, আইদার মাথিসা পাতিরানা, তখন কিন্তু টিম সাইফটকে দিয়ে একটা এক্সপেরিমেন্ট করতে পারে কেকেআর। তো সেই জন্যই তাকে নিয়ে এসছে। বাকি রোবম্যান পাওয়েলেরও সেম আইডিয়া। রোবম্যান পাওয়েলকে নিয়ে তারা হয়তো ভাবছে যে ফিনিশ করাতে পারে কিনা, বাট রোবম্যান পাওয়েলের ফর্ম অতটাও ভালো না। আমার মনে হয় ক্যারিবিয়ান প্লেয়ার আন্দ্রে রাসেল তার উপর বিশ্বাস রাখবে এবং বিশ্বাস রাখিয়ে তাকে 2-3টে ম্যাচ খেলানোর চেষ্টা করবে, 2-3টে ম্যাচ খেলাবে। বাট প্রথম প্লেইং 11-এ আমি হয়তো রোবম্যান পাওয়েলকে দেখতে পারছি না। রোবম্যান পাওয়েলের বর্তমান ফর্ম সেরকমও আহামরি নয়, বাট আমি বলবো ফিন অ্যালেন যেরকম করে ব্যাট করছে, ফিন অ্যালেন যেরকম করে ফর্ম নিয়ে আসছে, সেরকম মনে হচ্ছে ফিন অ্যালেনে কিন্তু প্রথম প্লেইং 11-এ জায়গা পাবে। আর ফিন অ্যালেনের সঙ্গে কিন্তু আজিঙ্কে রাহানে ওপেনিং করবে। আগের ভিডিওতেও বলেছিলাম ফিন অ্যালেন আজিঙ্কে রাহানে ওপেনিং করবে। দেখো, স্টার্টটা ফিন অ্যালেন দেবে,
ফিন অ্যালেন, আজিঙ্কে রাহানে, এবং সেখান থেকে ফিন অ্যালেন এবং আজিঙ্কে রাহানের কাঁধে অনেকটা প্রেশার থাকবে যে প্রথম দিক থেকে আমাকে পাওয়ার প্লেটাকে ইউটিলাইজ করতে হবে, প্রথম দিক থেকে আমার পাওয়ার প্লেতে হাত খুলে ব্যাট করতে হবে। ফিন অ্যালেনকেও সেম এবং আজিঙ্কে রাহানেকেও সেম। আজিঙ্কে রাহানে একটা সময় ডিফেন্সিভ ব্যাটসম্যান ছিলেন, বাট এখন বর্তমান সময় দাঁড়িয়ে কিন্তু আজিঙ্কে রাহানে দারুণ ব্যাট করছে, দারুণ হিট করছে, ফাস্ট বোলারদেরকে ভালো হিট করছে, স্পিনারদেরকে ভালোভাবে খেলছে, এবং পাওয়ার প্লে চলে যাওয়ার পর আমরা দেখতে পারি যে আজিঙ্কে রাহানে একটু ডিফেন্সিভ হয়ে যায়। তো আমি বলবো পাওয়ার প্লেটাকে একটু ইউটিলাইজ করতে হবে আজিঙ্কে রাহানে, ফিন অ্যালেনকে, যাতে স্টার্টটা হয়। যদি স্টার্ট না হয়, যদি দেখা গেল স্টার্টে রান হয়নি, তখন তুমি কিন্তু সুনীল নারিনকে ট্রাই করে দেখতে পারো। সুনীল নারিনকে যদি তুমি প্রথম দিকে ব্যাট করাও, দেখা গেল রান দরকার, একটা উইকেট পড়ে গেছে, অবশ্যই সেই সময় রান হচ্ছে না, তখন তুমি 3 নম্বরে সুনীল নারিনকে ইনস্ট্রাকশন দিয়ে পাঠিয়ে দিতে পারো যে তুমি তোমার মতো বস খেলে আসো, তুমি তোমার মতো মেরে আসো। তখন দেখা গেল রানটা সে বাড়িয়ে দিল, কেকেআর আবারও মোমেন্টাম পেয়ে যাবে, এবং সেখানে যদি সুনীল নারিনের উইকেটটা পড়েও যায়, সেরকম একটা ক্ষতি হবে না কেকেআরের জন্য। তো আমার মনে হয় সুনীল নারিনকে নিয়েও কেকেআর জুয়ো খেলবে। এবং আঙ্গাক্রিস রাঘুবংশী না তেজস্বী সিং দাহিয়া, ওই একটা কোশ্চেন ছিল। আমার মনে হয় তেজস্বী সিং দাহিয়াকে সুযোগ দিলেই বেটার হবে। আঙ্গাক্রিস রাঘুবংশীকে আমি আপাতত সুযোগ দেবো না, তার কারণ তার স্মার্ট এবং বিজয় হাজারে ট্রফিতে সেরকম ফর্ম ছিল না, আহামরি কোনো ফর্ম ছিল না। তো আমি বলবো আঙ্গাক্রিস রাঘুবংশী ভালো ট্যালেন্ট, বাট আঙ্গাক্রিস রাঘুবংশীকে হয়তো প্রথম প্লেইং 11-এ রাখবো না, আমি তেজস্বী সিং দাহিয়াকেই রাখবো। যেভাবে সে স্পিনারদের ডিস্ট্রয় করবে, তেজস্বী সিং দাহিয়া খুব ভালো স্পিন খেলেন, অ্যাকচুয়ালি আঙ্গাক্রিস রাঘুবংশীও খুব ভালো স্পিন খেলেন, বাট আমার মিডল অর্ডারে একটা ভালো স্পিন খেলার মতো ব্যাটসম্যান চাই, রিঙ্কু সিং, তেজস্বী সিং দাহিয়া। তো সেখানে আমার মনে হয় যে ভালো স্পিন খেলতে পারবে এমন একটা ভারতীয় ব্যাটসম্যান যদি মিডলে হয়, তো আমার মনে হয় কেকেআর এরকম একটা লাইন আপ নিয়ে নামবে, যেখানে ফিন অ্যালেন, আজিঙ্কে রাহানে ওপেনিং করবে, 3 নম্বরে ক্যামেরন গ্রিন, 4 নম্বরে তেজস্বী সিং দাহিয়া, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে রমনদীপ সিং, 7 নম্বরে অনুকূল রয়, 8 নম্বরে সুনীল নারিন এবং 9 নম্বরে হর্ষিত রানা। দেখো এইটা করলে তোমার গেমটা একটু খুলে যাবে, তুমি সিচুয়েশন ওয়াইজ প্লেয়ারদেরকে আরো গেম টাইম দিতে পারবে, বেশি করে ব্যাট করাতে পারবে। আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো তোমার রান দরকার, একটু আগেই যে এক্সাম্পলটা দিলাম যে রান দরকারের সময় তোমাকে তখন সুনীল নারিনকে তুমি ব্যবহার করতে পারো ইনস্ট্রাকশন পাঠিয়ে। আর যখন তোমার উইকেট পড়ে যাচ্ছে, যখন তোমার দরকার যে একটু ধরে রাখার মতো ব্যাটসম্যান লাগবে, তখন তুমি অনুকূল রয়কে পাঠিয়ে দিতে পারো কিংবা রিঙ্কু সিংকে পাঠিয়ে দিতে পারো। আর যখন তোমার একটু ডিস্ট্রাকটিভ ব্যাটিং দরকার, তখন তুমি সুনীল নারিনকে পাঠিয়ে দিতে পারো, তেজস্বী সিং দাহিয়াকে পাঠিয়ে দিতে পারো, রমনদীপ সিংকেও তুমি পাঠিয়ে দিতে পারো। বাট আমি বলবো রমনদীপ সিং লাস্টের দিকের বল অনেক খেলেছে, লাস্টে 10 বলে 25-30 রান করার মতো প্লেয়ার। তো আমি বলবো তিনি হয়তো মিডল ওভারে অত ভালো ব্যাট করবে না, তাকে লাস্টের দিকে গেমটা দেওয়া উচিত, লাস্টে আসুক, 2000 ইনিংস খেলে ব্যাট করে চলে যাক। তো সবাইকে সবার রোলটা আলাদাভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে রাখতে হবে কেকেআর প্লেয়ারদের, মানে কেকেআর ম্যানেজমেন্ট সবকটা প্লেয়ারকে এক একটা রোল দিয়ে পাঠিয়ে দাও, মানে একজনের রোল যেন একজন পুরোপুরি আদায় করে আসে। যদি একজনের রোল একজন যদি আদায় করে, তাহলে কিন্তু কেকেআরের প্লেয়ারদের মধ্যে সেই সংযোগটা বাড়বে, সেই পার্টনারশিপটা হবে। তো সেটা ওভারঅল কিন্তু কেকেআরের জন্য ভালোই হবে। বাকি রচিন রবীন্দ্রকে নিয়ে আমার একটু টেনশন ছিল, যে রাচিন রবীন্দ্রকে না নিয়ে যদি একটু খরচা করে কুপার কর্নালির মতো প্লেয়ার নিয়ে আসতো, তাহলে কিন্তু কেকেআর একটা ভালো স্পিন অপশন পেত। বর্তমানে হয়তো কুপার কর্নালি ব্যাট করে সেরকম কন্ট্রিবিউশন করতে পারছে না, বাট বলিংটা বেশ ভালো করছে, পাওয়ার প্লেতে ভালো বল করছে। তো আমার মনে হয় কুপার কর্নালিও কিন্তু একটা বেস্ট অপশন হতো কেকেআরের জন্য। দেখা যাক ফিউচারে তারা কুপার কর্নালির মতো প্লেয়ারকে নিয়ে আসতে পারে নাকি। বাট আমি যেই লাইন আপটা বললাম, ব্যাটিং লাইন আপটা, সেটাও বেশ ডিস্ট্রাকটিভ ব্যাটিং লাইন আপ মনে হচ্ছে। এছাড়াও রাচিন রবীন্দ্র, প্রবম্যান পাওয়েল, রাহুল ত্রিপাঠী, মানিশ পান্ডে, আঙ্গাক্রিস রাঘুবংশীর মতো ব্যাটসম্যান কিন্তু কেকেআর দলে থাকছে। তো আমার মনে হয় কেকেআর ভালো ব্যাটিং নিয়ে যাচ্ছে, বাট মিডলে একটু এক্সপিরিয়েন্স আলা প্লেয়ার যদি নিয়ে আসতো, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো হতো। ভেঙ্কাটেশ রাসেল ছেড়ে দিয়েছে, আমার মনে হয় মিডলে একটু প্রবলেম হতে পারে কেকেআরের। বাট ওভারঅল আমি বলবো কেকেআরের ব্যাটিংটা বেশ ডিস্ট্রাকটিভ লাগছে। আমি আবারও বলছি, যেখানে দুর্বলতা থাকুক, দুর্বলতা মনে হবে না যদি এক একটা প্লেয়ারকে এক একটা রোলে কেকেআর ম্যানেজমেন্টরা তৈরি করে দেয়। কেকেআর ম্যানেজমেন্টরা যদি এক একটা কেকেআর প্লেয়ারকে এক একটা রোলে পাঠিয়ে দেয়, তাহলে কিন্তু তাদের গেমটা আরও সোজা হবে এবং তারা কিন্তু সেরকমভাবে পারফরমেন্স করবে। বাকি তোমাদের কি মতামত থাকছে অবশ্যই জানিও। কেকেআরের ব্যাটিং লাইন আপ নিয়ে তোমাদের কি মতামত থাকছে অবশ্যই জানিও। কেকেআরের বোলিং নিয়ে তোমাদের কি মতামত থাকছে সেটাও জানিও। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, বেশি বেশি করে শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। অলরেডি সাবস্ক্রাইব হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওতে এইটুকুই, টাটা।